আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সন্ধ্যায় আপনাদের সাথে আলোচনা হবে সাম্প্রতিক হাইলাইটস নিয়ে জিকে। সাধারণ জ্ঞানের বিষয়াবলীর যে সাম্প্রতিক একটা বিষয় থাকে বা একটা ইস্যু থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আজকের লাইভ ক্লাসটি আপনার টাইমলাইনে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা যুক্ত আছেন প্রথমে একটু আমাকে জানাবেন আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। গোলাম রাব্বানি, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তুষার আহমেদ ইমন, ওয়ালাইকুম সালাম। কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। পাশাপাশি আজকের ক্লাসটি আপনার টাইমলাইন অবশ্যই শেয়ার দিবেন। আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, সব ঠিকঠাক আছে কিনা কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি গোলাম রাব্বানি, আপনি কেমন আছেন? এম ইমরান হোসেন, থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, স্বাগতম আপনাকে। তমাদে, হ্যাঁ আদাব, কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার টাইম লাইনে আজকে ক্লাসটি শেয়ার দিবেন। দেখুন, যে কোনো পরীক্ষায় সাধারণ জ্ঞানে একটা পার্ট থাকে। আপনি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার কথা যদি চিন্তা করুন তাহলে সাধারণ জ্ঞানে একটা পার্ট কিন্তু থাকে। তো সেক্ষেত্রে সবচেয়ে টাফ কিংবা আপনি যেই জায়গাটা আটকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। কারণ সাম্প্রতিক বিষয়াবলীর কোনো সিলেবাস নেই। আপনি কতটুকু পড়বেন, কতটুকু আপনাকে পড়তে হবে, কতটুকু বিষয় আপনাকে জানতে হবে, সেই বিষয়টা আসলে আপনার কাছে অজানা। আপনি কোন টপিকটা পড়বেন, কোন টপিকটা বাদ দিবেন, কোন জায়গাটা আপনি টাচ করবেন, সাম্প্রতিক বিষয়গুলি কোনো সিলেবাস হয় না কিংবা সিলেবাস দেয়া যায় না, কিংবা আপনি নিজেও কোনো সিলেবাস রেডি করতে পারবেন না। আপনি অন্যান্য যে সকল ক্লাসিক টপিক আছে আপনি চাইলে কিছু কিছু টপিক বাদ দিতে পারবেন, কিছু কিছু টপিক গুরুত্ব দিয়ে পড়তে পারবেন। বাট সাম্প্রতিক বিষয়গুলি হচ্ছে এমন একটা বিষয়, সেখানে হচ্ছে আপনার যদি সুযোগ থাকে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। তারপর এই জায়গাটাতে এত ইনফরমেশন আমরা জানতে পারবো না, আমাদের পক্ষে কিন্তু আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো দেখলে কিংবা পড়াশোনা করলে কিংবা কোন কোন বিষয়গুলো সম্পর্কে কিছুটা অবগত থাকলে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনা শুরু করি। আমাদের আজকের প্রথম যে প্রশ্নটা সেটা একটু দেখি কি দেয়া আছে। হ্যাঁ, জান্নাতুন নাইমা স্যার ইংরেজি ক্লাস নেন একটা? হ্যাঁ, ইংরেজি ক্লাস নিব। জান্নাতুন নাইমা চাপাই নবাবগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। চাপাই নবাবগঞ্জ প্রচুর শীতের এলাকা, তো সেই আপনাকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে শেয়ার দেওয়ার জন্য। জান্নাতুল ফেরদাউস, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জান্নাতুন নাইমা, আমি চেষ্টা করব আপনাদের সাথে ইংরেজি ক্লাস নিয়ে আসার জন্য। এই মুহূর্তে আপনাদের 9 তারিখে প্রাইমারির সহকারী শিক্ষক পদের পরীক্ষা রয়েছে। তো দেখুন, আপনারা জানেন এই পরীক্ষার ডেটটা চেঞ্জ হয়েছে। এর মানে ছিল 2 তারিখ, খুব সম্ভবত 2 তারিখে ছিল অথবা 3 তারিখ ছিল, মানে এক্সাক্ট মনে নেই। তো ডেটটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো না যে আজকে যে বিষয়গুলো আলোচনা করব কিংবা পড়াবো সেই টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, আবার এটাও বলতে পারছি না যে আসবে না।
তো আমি আপনাদের 2 তারিখ কিংবা 3 তারিখ যে প্রাইমারি যে মানে এক কথায় ফার্স্ট যে ডেটটা দেয়া ছিল সেই ডেটটাকে টার্গেট করে এবং 9 তারিখের পরীক্ষার যে ডেটটা আছে সেই ডেটটাকে টার্গেট করে, অর্থাৎ হচ্ছে আগের ডেটে যদি প্রশ্ন করা হয়ে যায় সেই ডেট অনুযায়ী যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় এবং আগামী 9 তারিখের জন্য যে ইনফরমেশনগুলো আপনাদের দরকার, এই 2টা বিষয়ের একটা কম্বিনেশন করে আজকে আলোচনাটা করব। তো এখানে প্রথমে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনারা, 3রা জানুয়ারি 2026 যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলায় পরিচালিত অভিযানের নাম কি? আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত একটা বিষয় হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। পাশাপাশি আরেকটা বিষয় আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি। তো দেখুন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার এই মুহূর্তে যেই ক্রাইসিস মোমেন্টটা চলছে এখন পর্যন্ত, মানে আমরা যদি চিন্তা করি গত 1 সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমরা চাইলে কিংবা আমি চাইলে কিংবা আপনি চাইলে এই ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র থেকে প্রচুর ইনফরমেশন আপনি চাইলে গ্যাদার করতে পারেন কিংবা কালেক্ট করে পড়তে পারেন। বাট আমি বলবো আপনাকে এই মুহূর্তে 9 তারিখ পরীক্ষার জন্য, মানে প্রাইমারি যে সহকারী শিক্ষক পদের যে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার জন্য আপনাকে খুব বেশি এই টপিক থেকে পড়ার দরকার নেই। কারণ হচ্ছে এই আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, প্রশ্ন যদি আগের প্রশ্নে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু এই জায়গাটা আপনার খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। তো সেক্ষেত্রে যতটুকু আপনার জানা দরকার, যতটুকু না জানলেই নয়, ততটুকু অংশে আমরা আজকে এখানে দেখব। তো প্রথম প্রশ্নটা কি ছিল একটু দেখি। প্রথম প্রশ্নটা আবারও পড়ছি আমি, 2026 সালে 3রা জানুয়ারি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলায় পরিচালিত অভিযানের নাম কি ছিল? ডেল্টা ফোর্স, অপারেশন সাউদার্ন স্পিয়ার, অপারেশন অ্যাবসোলিউট রিজলভ, অপারেশন হকিয়ে। 4টা অপশন দেয়া আছে। যদি আপনাদের আনসার জানা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, আপনারা কমেন্টে লিখতে পারেন। আপনাদের আনসার জানা থাকলে আমাকে লিখতে পারেন। দেখুন, আপনারা অনেক সময় আনসার জানেন বাট প্রশ্নের প্যাটার্ন বুঝেন, অথবা প্রশ্নের প্যাটার্ন বুঝলে আনসার ধরতে পারেন না। তো সেক্ষেত্রে যে ভুলটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আপনারা অনেক সময় প্রশ্ন বুঝে আনসার করতে পারেন না। এর একটাই কারণ হচ্ছে, কোন একটা টপিক A to Z না পড়ে আপনারা কি করেন, জাস্ট ইনফরমেশন মুখস্থ করার চেষ্টা করেন। তো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট রাখবো, যে কোনো একটা ঘটনা কিংবা গল্প ডিটেলসে পড়ার চেষ্টা করবেন। ওকে, জান্নাতুল ফেরদাউস আনসার করেছেন 1-এর খ। ফিরোজ শাহ, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 1-এর খ অপারেশন সাউদার্ন স্পিয়ার, জান্নাতুল ফেরদাউস আনসার করেছেন। ওকে, দেখুন, যুক্তরাষ্ট্রের যে সামরিক বাহিনীর একটা বিশেষ ইউনিট রয়েছে, ভাই কালারটা লাইট কেন? থ্যাংক ইউ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলাতে এই অভিযানটা চালায়। তবে এই সামরিক বাহিনীর বিশেষ একটা ইউনিট, দ্যাট মিনস স্পেশাল ইউনিট, স্পেশাল একটা ইউনিট রয়েছে, যেই ইউনিটটা মূলত ভেনেজুয়েলাতে অপারেশন চালিয়েছিল। আবার বলছি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটা স্পেশাল ইউনিট রয়েছে, যে ইউনিটের নাম হচ্ছে ডেল্টা ফোর্স। এই ফোর্সটি কিংবা এই ইউনিটটি মূলত যুক্তরাষ্ট্রের হয়ে ভেনেজুয়েলাতে মূলত 2026 সালে 3রা জানুয়ারি এই অভিযানটা পরিচালনা করেছিল। বাট আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে অভিযানটার নাম কি ছিল। অভিযানটার নাম কি ছিল? অপারেশন সাউদার্ন স্পিয়ার, অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। অভিযানটার নাম ছিল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। তাহলে বাকি 2টি অপশন আমাদের হাতে থাকে। এটা কি আসলে? অপারেশন সাউদার্ন স্পিয়ার, এটা হচ্ছে, আমি অপশন খ এর আনসারটা লিখছি, ক্যারিবিয়ান সাগর, প্রশান্ত মহাসাগর ও ভেনেজুয়েলাতে
ও ভেনিজুয়েলায় মাদক পাচার বিরোধী যুক্তরাষ্ট্রের অভিযান। এক কথায় আপনি যদি সহজভাবে বুঝতে চান তাহলে হচ্ছে ক্যারিবিয়ান সাগর, প্রশান্ত মহাসাগরে এবং ভেনিজুয়েলা এই অঞ্চলগুলোতে, কিংবা এই অঞ্চলগুলো যেখানে মাদক পাচারের সাথে জড়িত, সেই পাচার বিরোধী মানে মাদক পাচার প্রতিরোধ করার জন্য যুক্তরাষ্ট্রে একটা অভিযান রয়েছে। সেই অভিযানের নাম হচ্ছে অপারেশন সাউদার্ন স্পিয়ার। তো প্রশ্ন হতে পারে অপারেশন হকি এটা মানে কি? এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সিরিয়া, যুক্তরাষ্ট্র এবং সিরিয়া এই দুইটা দেশ মিলে আইএস এর বিরুদ্ধে পরিচালিত অভিযান, যুক্তরাষ্ট্র এবং সিরিয়া আইএস, ইসলামিক স্টেট এর বিরুদ্ধে যেই অভিযানটা পরিচালনা করেছে সেটার নাম হচ্ছে অপারেশন হকিয়ে। আশা করি আপনারা প্রথম প্রশ্নের 4টা অপশনের ব্যাখ্যা বুঝতে পেরেছেন। পরীক্ষা প্রশ্ন হতে পারে, আমি এখানে দিয়েছি অভিযানের নাম কি, পরীক্ষা প্রশ্ন হতে পারে এই অভিযানটা কারা পরিচালনা করেছে। এই অভিযানটা পরিচালনা করেছে যারা, তাদেরকে বলা হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটা স্পেশাল ইউনিট, যার নাম হচ্ছে ডেল্টা ফোর্স। প্রথম প্রশ্নের ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। প্রথম প্রশ্নে আলোচনা ক্লিয়ার কিনা? শ্রাবন্তী মোনালিসা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তাসরিন প্রিয়াঙ্কা আনসার করেছেন সি, ফাইন। শ্রাবন্তী মোনালিসা আনসার করেছেন সি, থ্যাংক ইউ। আনিকা নূর, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথম প্রশ্নে আলোচনা ক্লিয়ার কিনা আমাকে জানান, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবাই কমেন্ট করেন নেক্সট, যারা বুঝতে পেরেছেন আপনারা কমেন্ট করবেন নেক্সট। পরবর্তীতে আমরা দেখব দ্বিতীয় প্রশ্নটা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ও গণভোটের তফসিল ঘোষণা করা হয় কবে? জানতে চাওয়া হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনে এবং গণভোটের তফসিল কবে ঘোষণা করা হয়, সেই ডেটটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। অনেকে নেক্সট লিখেছেন। মনি, থ্যাংক ইউ। স্বপ্না, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আপনারা যত বেশি রেসপন্স করবেন আমি প্রফুল্ল থাকবো, আর আমি প্রফুল্ল থাকা মানে হচ্ছে আপনাদের সাথে খুব বেশি কমিউনিকেট করতে পারলে ইনফরমেশন অটোমেটিক আসলে চলে আসে। ওকে, আগামী যে নির্বাচন এবং গণভোটের যে ঘোষণা দেওয়া হয়েছে কিংবা তফসিল ঘোষণা করা হয়েছে সেই ডেটটা জানতে চাওয়া হয়েছে। 2025 সালের 30 নভেম্বর, খুব গুরুত্বপূর্ণ একটা ডেট। এই দিন সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয় 2025 সালের 30 নভেম্বর। 2025 সালের 9 ডিসেম্বর, তাহলে এই দিন কি ঘটনা ছিল কেউ বলতে পারবেন? এই দিন ছিল পুলিশ কমিশন অধ্যাদেশ জারি করা হয় 2025 সালের 9 ডিসেম্বর। 5 সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন অধ্যাদেশ জারি করা হয়। আপনারা জানেন নতুন করে পুলিশ কমিশন গঠন করা হয়েছে, এটা আগে ছিল না। তো এখানে 5 সদস্য বিশিষ্ট পুলিশ কমিশনের অধ্যাদেশ জারি করা হয়েছে 2025 সালের 9 ডিসেম্বর। 2025 সালের 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। এটাই হচ্ছে আনসার। পরবর্তীতে অপশন ডি, 2025 সালের 13 ডিসেম্বর তাহলে কি ছিল? 2025 সালের 13 ডিসেম্বর যে ইনফরমেশনটা আমরা দেখব সেটা হচ্ছে যৌথ বাহিনী
যৌথ বাহিনী কর্তৃক অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসের বিরুদ্ধে পরিচালিত অভিযান। যৌথ বাহিনী কর্তৃক অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসের বিরুদ্ধে পরিচালিত অভিযানটা মূলত শুরু হয় 2025 সালের 13 ডিসেম্বর। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে সেই অভিযানের নাম কি? সেই অভিযানের নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। আপনারা জানেন বাংলাদেশে 2025 সালের 8 ফেব্রুয়ারি যৌথ বাহিনী কর্তৃক একটা অপারেশন চালু হয়, যার নাম ছিল অপারেশন ডেভিল হান্ট 8 ফেব্রুয়ারি। বাট 2025 সালের 13 ডিসেম্বর আবারও সেই যৌথ বাহিনী কর্তৃক আরো একটা অভিযান পরিচালনা করা হয়, যার নাম দেয়া হয় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। আশা করি আপনারা দ্বিতীয় প্রশ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে লিখুন টু ডান। যদি দ্বিতীয় প্রশ্নের ব্যাখ্যা বুঝে থাকেন তাহলে লিখুন টু ডান। হ্যাঁ, অনেকে আনসার করেছেন 2 এর সি। থ্যাংক ইউ ইমরান হোসেন। যারা রেসপন্স করছেন খুবই ভালো লাগছে। আপনার রেসপন্স করলে আসলে অনেক ভালো লাগে, কারণ বুঝতে পারি আপনার আমার সাথে আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এগুলা ক্যাচ করতে পারছেন কিনা। দ্বিতীয় প্রশ্নটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। যদি আপনারা দ্বিতীয় প্রশ্নের ব্যাখ্যা সব বুঝে থাকেন তাহলে লিখুন টু ডান। চলুন পরবর্তী প্রশ্নটা দেখব। ওকে, দেশে থ্যাংক ইউ মনি, থ্যাংক ইউ জান্নাতুন নাইমা, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। অনেক বর্মন আনসার করেছেন অলরেডি। ওকে, তৃতীয় প্রশ্নটা আমরা প্রত্যেকটা প্রশ্নই চেষ্টা করব ব্যাখ্যা সহ পড়ার। তাহলে হুবহু এই প্রশ্নটা আপনার পরীক্ষায় না আসলেও এই আঙ্গিকে কিংবা এই টপিকের আলোকে যদি কোনো প্রশ্ন করা হয় পরীক্ষা, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। তো এর জন্য মূলত আমি প্রত্যেকটা প্রশ্নের অপশন নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে আপনাদের আফটার অল এই ক্লাসটা থেকে মোটামুটি কিছু প্রশ্ন আগামীর পরীক্ষায় কমন পড়ে। ওকে, দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, এটাকে ইংলিশে বলা হয় ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। এটা স্বীকৃতি দিয়ে থাকে মূলত ইউনেস্কো। ইউনেস্কো মূলত এই অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে থাকে। তো বাংলাদেশে 2008 সালে সর্বপ্রথম ইউনেস্কো কর্তৃক ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে, আর সেটা ছিল বাউল সঙ্গীত 2008 সাল। জামদানি বুনন শিল্প, এটা ছিল 2013 সাল। এর মানে দ্বিতীয়, আমি সিরিয়ালটা মেনটেন করছি। মঙ্গল শোভাযাত্রা, এটা ছিল 2016 সাল। এর মানে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। এবার আসুন চতুর্থ কোনটা? তাহলে চতুর্থ হচ্ছে সিলেটের শীতলপাটি বুনন শিল্প। সিলেটের শীতলপাটি বুনন শিল্প, এটা ছিল 2017 সাল। পঞ্চম, ঢাকা রিকশা ও রিকশা চিত্র। ঢাকা রিকশা ও রিকশা চিত্র 2025। এই হচ্ছে 5টা
কিন্তু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ষষ্ঠ কোনটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে গ। এখানে সালটা হবে দুঃখিত 23 সাল হবে, এবং টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প এটা ছিল 2025 সাল। এই হচ্ছে আমাদের 6টি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অনেকেই সঠিক উত্তর প্রদান করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। ইমরান হোসাইন, স্বপ্না, তাসরিন, প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ আপনাদেরকে সঠিক উত্তর প্রদান করার জন্য। চলুন এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। গাজা পিস প্ল্যান ঘোষণা করা হয় কবে? জানতে চাওয়া হয়েছে গাজা পিস প্ল্যান ঘোষণা করা হয় কবে। দ্যাট মিন্স গাজা শান্তি পরিকল্পনা। গাজা শান্তি পরিকল্পনা, গাজা পিস প্ল্যান, দ্যাট মিন্স গাজা শান্তি পরিকল্পনা, এটা কবে ঘোষণা করা হয়? 29 সেপ্টেম্বর 2025, 9 অক্টোবর 2025, 10 অক্টোবর 2025, 13 অক্টোবর 2025। বলুন তো 4 এর আনসার কি হবে? 4 নম্বর প্রশ্নের আনসার কি হবে? আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর কোনটা নিব? অপশন ক 29 সেপ্টেম্বর 2025, অপশন খ 9 অক্টোবর 2025, অপশন গ 10 অক্টোবর 2025, অপশন ঘ 13 অক্টোবর 2025। দেখুন 13 অক্টোবর 2025 এই দিন হয় গাজা পিস সামিট, গাজা শান্তি পরিকল্পনা, সরি সম্মেলন, গাজা শান্তি সম্মেলন হয়, গাজা শান্তি সম্মেলন হয় 2025 সালের 13 অক্টোবর। জায়গাটা ছিল শারম আল শেখ মিশর। মিশরের শারম আল শেখ এই স্থানে মূলত গাজা শান্তি সম্মেলন হয়েছিল 2025 সালের 13 অক্টোবর। 2025 সালের 10 অক্টোবর, 9 অক্টোবর, 29 সেপ্টেম্বর, এই তিনটার সাথে জড়িত রয়েছে মূলত গাজা পিস প্ল্যানের। এই গাজা পিস প্ল্যানটা করা হয় মূলত 2025 সালের 29 সেপ্টেম্বর। তাহলে 9 এবং 10 অক্টোবর কি ছিল? 9 অক্টোবর ছিল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় 2025 সালের 9 অক্টোবর, এবং এই চুক্তিটা কার্যকর হয়েছিল 10 অক্টোবর। 9 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি হয়, বাট চুক্তি কার্যকর হয় 10 অক্টোবর। এই ছিল 4 নম্বর প্রশ্নের 4টা অপশনের ব্যাখ্যা। 4 নম্বর ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। যদি বুঝে থাকেন সব ঠিকঠাক ভাবে তাহলে লিখবেন ফর ডান। স্বর্ণা ভট্টাচার্য অনেককে মেনশন দিচ্ছেন। হ্যাঁ স্বর্ণা ভট্টাচার্য নমস্কার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনাদের টাইম লাইনে আজকে ক্লাসটা শেয়ার দিবেন, পাশাপাশি আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে মেনশন করবেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। 5 সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয়? আপনারা জানেন নবদেব আচার্য, ধন্যবাদ আপনাকে রেসপন্স করার জন্য। বাংলাদেশে 5টি বেসরকারি ইসলামী ব্যাংক মানে শরিয়া ভিত্তিক ব্যাংক, সম্প্রতি এদেরকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। তো এদেরকে তফসিলিভুক্ত ব্যাংক হিসেবে কবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটাই মূলত জানতে চাওয়া হয়েছে। 9 অক্টোবর 2025, 1 ডিসেম্বর 2025, 2 ডিসেম্বর 2025, 15 ডিসেম্বর 2025।
পারা যাবে? 5 নম্বর প্রশ্ন উত্তরটা ট্রয় পলমনি ফর ডান, থ্যাংক ইউ। নবদেব আচার্য, থ্যাংক ইউ। স্বপ্না আনসার করেছেন 5 খ। দেখুন 2025 সালের 9 অক্টোবর এই দিন মূলত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। এই দিন সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। 2025 সালের 1 ডিসেম্বর এদেরকে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত করা হয়, দ্যাট মিন্স আদেশ জারি করা হয়। আদেশ জারি করা হয় 1 ডিসেম্বর এবং এই আদেশ কার্যকর হয়, দ্যাট মিন্স কার্যক্রম শুরু হয় 2 ডিসেম্বর। 2025 সালের 9 অক্টোবর সম্মিলিত ইসলামী ব্যাংকে অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদে। এদের আদেশ জারি করা হয় 1 ডিসেম্বর এবং কার্যক্রম শুরু হয় কিংবা কার্যকর হয় 2 ডিসেম্বর। আফটার অল আমাদের হাতে 3টা অপশনই ছিল, কিন্তু আজকের প্রশ্ন রিলেটেড মানে 5 নম্বর প্রশ্ন রিলেটেড ছিল 3টা অপশন। 4 নম্বরটা হচ্ছে 2025 সালের 15 ডিসেম্বর বাংলা একটা ফন্ট চালু করা হয় জুলাই নামে। এদিন নতুন বাংলা ফন্ট চালু করা হয়, নতুন বাংলা ফন্ট চালু করা হয় যার নাম হচ্ছে জুলাই। এবং বাংলাদেশে একটা এআই প্ল্যাটফর্ম চালু করা হয়, এআই প্ল্যাটফর্ম যার নাম হচ্ছে কাগজ.ai। 2025 সালের 15 ডিসেম্বর নতুন বাংলা ফন্ট চালু করা হয় যার নাম জুলাই এবং একই দিন এআই প্ল্যাটফর্ম চালু করা হয় যার নাম হচ্ছে কাগজ.ai। 5 নাম্বারটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন, 5 ক্লিয়ার কিনা। যদি 5 বুঝে থাকেন তাহলে লিখবেন 5 ডান। 5 বুঝে থাকলে লিখবেন 5 ডান। ওকে, 5-এর আনসার করেছিলেন তাসরিন প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। ত্রয়ী পলমনি, থ্যাংক ইউ, 5-এর বি আনসার করেছেন। চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। যুক্তরাষ্ট্র 2026 সালে কোন দুটি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়? হু এবং ফাও। ইউনেস্কো এবং ফাও। হু এবং ইউনেস্কো, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট অ্যান্ড ইউএসএআইডি। 6 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলুন তো? 6। 6 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? মুগ্ধ লিখেছেন ভাই ইংলিশ গ্রামারে প্রিপজিশন কিভাবে স্টাডি করলে মুখস্থ থাকবে। আসলে আপনাকে আমি শর্ট ফর্মে আমি এই মুহূর্তে আসলে বলে বোঝাতে পারবো না আসলে আপনি প্রিপজিশন কিভাবে মুখস্থ করবেন। তবে এতটুকু বলতে পারি, যাদের প্রিপজিশন মুখস্থ থাকে না কিংবা রাখতে পারেন না তাদের কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। প্রিপজিশন পড়ার সিস্টেম হচ্ছে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, মানে কখন অন হবে, কখন কোনো একটা শব্দের পরে অ্যাড হবে, এই ব্যাপারগুলো খুব প্র্যাকটিক্যালি যদি ভাবতে পারেন বা চিন্তা করতে পারেন, খাতায় লিখে লিখে পড়তে পারেন, তাহলে আমার কাছে মনে হয় আপনারা খুব সহজেই পরীক্ষায় আনসার করতে পারবেন। ওকে, তাহলে চলুন আমরা 6 নম্বর প্রশ্ন উত্তর দিই। 2026 সালে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটা ইনফরমেশন দেখব, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি 20 জানুয়ারি 2025 এই দিন শপথ গ্রহণ করেন। ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি 2025 শপথ গ্রহণ করেন। তবে এই শপথ যেদিন গ্রহণ করেন এই দিনই উনি 2টা সংস্থা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। একটা হচ্ছে হু এবং আরেকটা হচ্ছে ইউনেস্কো। হু এবং ইউনেস্কো থেকে উনি নিজেদের নাম কিংবা যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। দ্যাট মিন্স ওই দিনই 2025 সালের 20 জানুয়ারি উনি ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র হু এবং ইউনেস্কোর সাথে থাকবে না। তবে এই হু থেকে বের হয়ে যাবে কিংবা হু এর সাথে সম্পর্ক
ছিন্ন হবে 2026 সালের 27 জানুয়ারি। 2026 সালের 27 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে হুয়ের কোনো সম্পর্ক থাকবে না 27 জানুয়ারির পর থেকে, এবং ইউনেস্কোর সাথে সম্পর্ক থাকবে না 31 ডিসেম্বর 2026 সালের পর থেকে। 2026 সালের 31 ডিসেম্বর ইউনেস্কোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন হবে। এবার আসুন প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। 2025 সালের 20 জানুয়ারি, যেদিন ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন, ঠিক ওই একই দিনই হু এবং ইউনেস্কোর পাশাপাশি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, দ্যাট মিনস জলবায়ুর উপর সর্বজনীন যে কিংবা ইউনিভার্সাল যে একটা চুক্তি রয়েছে, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট হয় মূলত 2016 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয় 2015 সালের একটা চুক্তি। তো এটি হচ্ছে জলবায়ুর উপর সর্বজনীন চুক্তি। জলবায়ুর উপর সবচেয়ে বৃহত্তম চুক্তি হচ্ছে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট। এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় 2025 সালের 20 জানুয়ারি। কিন্তু এর মানে উনি যেদিন শপথ গ্রহণ করেন ওই দিন কিন্তু হু থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা করেন, ইউনেস্কো থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা করেন, পাশাপাশি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বের হয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়ে থাকেন। এবং এই ডেটটা মূলত কার্যকর হবে 27 জানুয়ারি 2026। দ্যাট মিনস 2026 সালের 27 জানুয়ারি এই একই দিন হু এবং প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইউএসএআইডি, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি সেবামূলক সংস্থা। এটি যুক্তরাষ্ট্র 1 জুলাই 2025 সালে এর কার্যক্রম বন্ধ করে দেয়। কার্যক্রম বন্ধ করে, এর মানে হচ্ছে বাংলাদেশে এর কার্যক্রমটা বন্ধ করে দেয় 2025 সালের 1 জুলাই থেকে। 6 বুঝতে পেরেছেন? খবির উদ্দিন সালে, থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতে বলেছিলাম সাধারণ জ্ঞানে আসলে শেষ নেই, বিশেষ করে সাম্প্রতিক বিষয়গুলি আসলে কোথাও শেষ নেই। আপনি যত পড়বেন তত জানবেন, তত বেশি সমৃদ্ধ হবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন সাধারণ জ্ঞান অনেক বেশি জানবেন, পরীক্ষার হলে আপনার কনফিডেন্সটা খুব হাই লেভেলে থাকবে। আর কনফিডেন্স যখন হাই লেভেলে থাকে, দ্যাট মিনস আপনি খুব পজিটিভ থিঙ্ক নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাবেন। ওকে, ঠিক আছে, সকলকে ধন্যবাদ। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোন ব্যক্তি বেগম রোকেয়া পদক 2025 নারী শিক্ষা ক্যাটাগরিতে অর্জন করেন? এক কথায় 2025 সালে যে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়, এক্ষেত্রে 4 জন ব্যক্তিকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। 4 জন ব্যক্তিকে 4টা ক্যাটাগরি। একটা হচ্ছে নারী শিক্ষা, এটা হচ্ছে নাম্বার 1 নারী শিক্ষা ক্যাটাগরি। এরপরে হচ্ছে নাম্বার 2 নারী অধিকার, শ্রম অধিকার বিশেষ করে। এই ক্যাটাগরিতে পদক প্রদান করা হয় কল্পনা আক্তারকে। কল্পনা আক্তারকে। নাম্বার 3 মানবাধিকার। মানবাধিকারে পদক প্রদান করা হয় নাবিলা ইদ্রিসকে। নাবিলা ইদ্রিস। 4 নাম্বার নারী জাগরণ। নারী জাগরণে পদক প্রদান করা হয় ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা চাকমাকে। আমরা এখানে 4টা ক্যাটাগরি দেখলাম, 4টা ক্যাটাগরি 3 জন ব্যক্তিকে দেখলাম। তাহলে ফার্স্ট নারী শিক্ষা গবেষণায়, নারী শিক্ষা গবেষণা এই ক্যাটাগরিতে 2025 সালে বেগম রোকেয়া পদক অর্জন করেন ডক্টর রুবানা রাকিব। তাহলে বাকি 3 জন কারা? বাকি 3 জন হচ্ছেন অদম্য নারী পুরস্কার, অদম্য নারী পদক 2025 অর্জনকারী শরীফা সুলতানা। এই ব্যক্তি অর্থনীতিতে মানে অর্থনৈতিক খাতে অদম্য নারী পদক 2025 অর্জন করেন। মেরিনা বেসরা, এই ভদ্র মহিলা সফল জননী।
সফল জননী ক্যাটাগরিতে পদক অর্জন করেন মুহিন মোহনা। এই মহিয়সী নারী সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে অদম্য নারী পদক অর্জন করেন। এছাড়া আরো 3 জন আছে। একটা হচ্ছে, আর একটা ক্যাটাগরি হচ্ছে আহ বিশেষ সম্মাননা, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট যে টিমটা রয়েছে বা ক্রিকেট দল রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। এরপরে আরো একটা পদক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শিক্ষা ও চাকরি, যেই পদকটা অর্জন করেছিলেন হালিমা বেগম। সর্বশেষ আর একটা পদক প্রদান করা হয়, সেটা হচ্ছে জীবন সংগ্রামে জয়ী, যার নাম হচ্ছে লিপি বেগম। আমি ওটা লিখে দিচ্ছি, ওই 3 জন ব্যক্তি জীবন সংগ্রামে, এখন যেগুলো লিখছি সেগুলো হচ্ছে অদম্য নারী পদক, এটাও মার্ক করে দিচ্ছি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম। নাম্বার 5 শিক্ষা ও চাকরি, এই ক্যাটাগরিতে পদক অর্জন করেন হালিমা বেগম। নাম্বার 6 বিশেষ সম্মাননা, এই পদক অর্জন করেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল, জাতীয় নারী ক্রিকেট দল। এই হচ্ছে 6টি ক্যাটাগরি। আবারও বলছি, অদম্য নারী পদক 2025 প্রদান করা হয় 6টা ক্যাটাগরিতে: অর্থনীতিতে শরীফা সুলতানা, সফল জননী মেরিনা বেসরা, সমাজ উন্নয়নে মহিন মোহনা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে হালিমা বেগম, বিশেষ সম্মাননা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। অন্যদিকে আমাদের প্রশ্নটা ছিল মূলত বেগম রোকেয়া পদক 2025 নিয়ে। তো এখানেও 4টা ক্যাটাগরিতে 4 জন ব্যক্তিকে পদক প্রদান করা হয়। নারী শিক্ষা গবেষণায় পদক অর্জন করেন ডক্টর রুবানা রাকিব, মানবাধিকারে পদক অর্জন করেন নাবিলা ইদ্রিস, নারী জাগরণে পদক অর্জন করেন ঋতুপর্ণা চাকমা, নারী অধিকার স্পেশালি শ্রম অধিকারে পদক অর্জন করেন কল্পনা আক্তার। আশা করি 7 নাম্বারটা বুঝতে পেরেছেন। যদি 7 বুঝে থাকেন তাহলে লিখবেন 7 ডান। খবির উদ্দিন সালে কিভাবে মনে রাখে, যে আপনাদের সাথে আলোচনা করি, এই আলোচনা করতে করতে মূলত আমাদের মনে থাকে। ওকে, 8 নম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর মানে জানতে চাওয়া হয়েছে সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ছিল 80তম অধিবেশন, সেই অধিবেশনের প্রেসিডেন্ট অর সভাপতি কে ছিলেন? একজন জানতে চেয়েছেন 6 এর উত্তর কি হবে। 6 এর উত্তর হবে অপশন সি, গ, হু এবং ইউনেস্কো। ওকে, স্বর্ণা ভট্টাচার্য বারবার পড়বেন। যখন আপনি দেখবেন কোনো কিছু আপনি ভুলে যাচ্ছেন, তাহলে আপনার কাজ হচ্ছে ওটা লিখে লিখে পড়তে হবে, কয়েকবার লিখতে হবে, তাহলে আশা করি ভুলটা হবে না। 8 নম্বর প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন ক, আন্দ্রে কোরেয়া দা লাগো। দেখুন, এই ব্যক্তি ব্রাজিলের, উনি COP30 সর্বশেষ জলবায়ু যে সম্মেলন হয় COP30, এই COP30 প্রেসিডেন্ট ছিলেন। COP30 প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতি ছিলেন আন্দ্রে কোরেয়া দা লাগো, ব্রাজিলের। ইমানুয়েল ম্যাক্রো, এই ব্যক্তি বর্তমানে G7 এর সভাপতি নির্বাচিত হন। G7 এর সভাপতি নির্বাচিত হন 2026 সালে। G7 এর সভাপতি নির্বাচিত হন ইমানুয়েল ম্যাক্রো। বারহাম সালিহ, যার দেশ হচ্ছে ইরাক, জাতিসংঘ শরণার্থী বিষয়ক
শরণার্থী বিষয়ক হাই কমিশনার নিযুক্ত হন? জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার নিযুক্ত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালেহ। সর্বশেষ অপশন অ্যানালিনা বেয়ারবক, জার্মানি। উনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ৮-এর ঘ, জান্নাতুন নাইমা, থ্যাংক ইউ আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাব। COP30 অনুষ্ঠিত হয় কোথায়? জানতে চাওয়া হয়েছে COP30 অনুষ্ঠিত হয় কোথায়, মানে কোন দেশে এবং দেশের কোন শহরে। বলুন তো ৯ নম্বর প্রশ্নের উত্তর কি হবে? ৯-এর উত্তর কি হবে? ৯ স্বপ্না লিখেছেন ক। ওকে, বেলেম ব্রাজিল। অপশন খ তে আছে দিল্লি ভারত, কলম্বো শ্রীলঙ্কা, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। খায়রুন নাহার ৯-এর ক, সুমাইয়া নিশাত ৯-এর এ, ঝর্ণা আক্তার নির্ঝরা ৯-এর ক। অনেকেই পরবর্তীতে যুক্ত হয়েছেন, সকলকে ধন্যবাদ। সুমাইয়া নিশাত, থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঝর্ণা আক্তার নির্ঝরা, স্বাগতম। তো যারা পরবর্তীতে আসছেন দয়া করে আপনার টাইম লাইনে আজকে লাইভ ক্লাসটি শেয়ার দিবেন। হ্যাঁ, অনেকে আনসার করেছেন এবং সকলের আনসার রাইট। ট্রয় পল মনি, তাসরিন প্রিয়াঙ্কা, জান্নাতুল ফেরদৌস, সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। সঠিক উত্তরটা হচ্ছে ব্রাজিলের বেলেম। তো এই দুইটা অপশন কেন রাখা হয়েছে? এই দুইটা অপশন এজন্যই রাখা হয়েছে, আপনারা জানেন ১০ম টি-20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। দশম টি-20 ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তাহলে কি হবে? দেখুন, যুক্তরাষ্ট্রের সাথে আছে মেক্সিকো এবং কানাডা। এই তিনটা দেশে ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ২৩তম ফুটবল বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিনটা দেশে ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে নিউ ইয়র্ক অপশনে কেন রাখা হয়েছিল? নিউ ইয়র্কের বিশেষত্ব কি? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাটলাইফ স্টেডিয়াম, ম্যাটলাইফ স্টেডিয়াম, এই স্টেডিয়ামে ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এজন্যই মূলত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে অপশন ডিতে রাখা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ৯ নম্বর প্রশ্ন বুঝে থাকেন তাহলে লিখুন 9 ডান। খবিরউদ্দিন সালে, আপনাকে ধন্যবাদ। চেষ্টা করব আপনাদের যে অংশগুলো দরকার কিংবা যে অংশটা আপনাদের পরীক্ষা আসার মতো সেই অংশগুলো আপনাদের সামনে তুলে ধরার। চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। ফিফা দ্য বেস্ট 2025 বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হন কে? জানতে চাওয়া হয়েছে ফিফা দ্য বেস্ট 2025 বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন কে? আমাদের অপশনে দেয়া আছে উসমান দেমবেলে ফ্রান্স, আইতানা বনমাতি স্পেন, হান্না হ্যাম্পটন ইংল্যান্ড, জিয়ান লুইজি দোনারুমা ইতালি। ৪জন ব্যক্তি কিংবা ৪জন খেলোয়াড়ের নাম লেখা আছে, ৪জনই ফুটবলার। ৪জনই ফুটবলার। আনসার কোনটা হবে? ১০-এর ক। সবটা আনসার করেছেন ১০-এর ক। ওকে, আর কেউ?
জিয়ান লুইজি দোনারুমা, ইতালি। এই ব্যক্তি হচ্ছেন 2025 সালের বর্ষসেরা পুরুষ গোলকিপার। পুরুষ গোলকিপার হান্না হ্যাম্পটন, নারী গোলকিপার। 2025 সালের ফিফা দ্য বেস্টের নারী গোলকিপার নির্বাচিত হয়েছেন আইতানা বনমাতি, স্পেন। এই মহিষী নারী বর্ষসেরা পদক অর্জন করেন। এবং উসমান দেমবেলে, ফ্রান্সের প্লেয়ার, যিনি 2025 সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, 10-এর ক আনসার করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। ইমরান হোসেন সঠিক উত্তর দিয়েছেন। ত্রয় পলমনি সঠিক উত্তর করেছেন। অঙ্কুল ঘোষ, ধন্যবাদ আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। সুমাইয়া নিশাদ 10-এর এ, থ্যাংক ইউ। তাসরিন প্রিয়াঙ্কা 10-এর এ, ধন্যবাদ। তাহলে এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটি? জানতে চাওয়া হয়েছে মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটি? চীন, যুক্তরাষ্ট্র, কাতার, পালাউ। দেখুন, চীনের কথা যদি চিন্তা করি তাহলে গ্রিন হাউস ও কার্বন নির্গমনে শীর্ষে অবস্থান রয়েছে। গ্রিনহাউস গ্যাস ও কার্বন নির্গমনে শীর্ষে রয়েছে চীন। যুক্তরাষ্ট্র এই দুইটা ক্যাটাগরিতে দ্বিতীয় শীর্ষে অবস্থানে রয়েছে। গ্রিনহাউস ও কার্বন নির্গমনে শীর্ষে অবস্থান রয়েছে চীন এবং দ্বিতীয় শীর্ষে অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। মাথাপিছু কার্বন যদি বলা হয় তাহলে আনসারটা হবে পালাউ, এবং মাথাপিছু কার্বন বলা হলে কাতারের অবস্থান হচ্ছে দ্বিতীয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু মাথাপিছু এই শব্দটা যদি বাদ দেওয়া হয়, মানে যদি বলা হয় কার্বন নির্গমনের শীর্ষ দেশ কোনটি, তখন কিন্তু আনসার হবে চীন। আর যদি বলা হয় মাথাপিছু কার্বন নির্গমন, তখন কিন্তু আনসার হবে পালাউ। মাথাপিছু কার্বন নির্গমনের দ্বিতীয় শীর্ষ দেশ কাতার, আর কার্বন নির্গমনে দ্বিতীয় শীর্ষ দেশ কিন্তু যুক্তরাষ্ট্র। 11 নম্বর প্রশ্নের অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন কিনা? 11 যদি বুঝে থাকেন তাহলে লিখুন 11 ডান। অনেকে 11 আনসার করেছেন এ, না 11 ক হবে না, 11 হবে ঘ। মাথা পিছু শব্দ অ্যাড করা আছে। আপনারা এই ব্যাপারটা বুঝে আনসার করবেন যে কখন মাথা পিছু থাকে, কখন শুধু কার্বন নির্গমন থাকে, কারণ এই সহজ প্রশ্নগুলো অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বৃষ্টি মিস্ত্রি, অপশন এ, না চীন হবে না আনসার। তাসরিন প্রিয়াঙ্কা, খায়রুন নাহার, আপনারা অনেকেই চীন আনসার করেছেন। একটু বুঝে আনসার করতে হবে, যেখানে মাথা পিছু শব্দটা অ্যাড করা আছে। যেহেতু মাথা পিছু আছে সেক্ষেত্রে আনসার হবে পালাউ। ত্রয় পলমনি 11 ডি, আনিকা নূর পালাউ, থ্যাংক ইউ। স্বপ্না, হ্যাঁ নেক্সটে যাব। ধন্যবাদ সকলকে। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। 2025 সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীকে? 2025 সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীকে? চলুন আমরা অপশন ডি বা ঘ থেকে শুরু করে। জন ক্লার্ক, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার অর্জন করেন। ওনার দেশ যুক্তরাজ্য। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার অর্জন করেন। মেরি ই ব্রাঙ্কো, চিকিৎসাবিদ্যায় 2025 সালে নোবেল পুরস্কার অর্জন করেন মেরি ই ব্রাঙ্কো, দেশ যুক্তরাষ্ট্র। পিটার হাউইট, অর্থনীতি, এই সেক্টরে নোবেল পুরস্কার অর্জন করেন
দেশ কানাডা। লাসলো ক্রাসনা-হোরকাই 2025 সালে সাহিত্যের নোবেল পুরস্কার অর্জন করেন, যার দেশ হচ্ছে ইউরোপিয়ান দেশ হাঙ্গেরি। আশা করি বুঝতে পেরেছেন। 12 নম্বর প্রশ্নটা ছিল আমাদের 2025 সালে সাহিত্যের নোবেল পুরস্কার অর্জন করেন কে? আনসারটা হবে লাসলো ক্রাসনা-হোরকাই, যার দেশ হচ্ছে হাঙ্গেরি। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। আনিকা নূর, ইমরান হোসেন, ত্রয়ী পলমনি, তাসরিন প্রিয়াঙ্কা, খায়রুন নাহার সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। সম্প্রতি নেপালে পতিত সরকারের রাজনৈতিক দল কোনটি? আপনারা জানেন নেপালে 4 সেপ্টেম্বর 2025 এই দিন নেপাল সরকার 26টি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেন। নেপাল সরকার 2025 সালের 4 সেপ্টেম্বর 26টা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়, যেই প্রেক্ষাপটে নেপালে মূলত ওই 4 সেপ্টেম্বরই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনের নেতৃত্বে ছিল জেনজি। যে আন্দোলনের নেতৃত্বে ছিল জেনজি। তবে এই আন্দোলনে 3টা বিষয়কে টার্গেট করে কিংবা বেস করে এই আন্দোলনটা পরিচালিত হয়েছিল। সেটা হচ্ছে বৈষম্য, এখানে ছিল দুর্নীতি, নেপাল সরকারের বৈষম্যমূলক আচরণ, নেপাল সরকারের দুর্নীতি এবং নেপাল সরকারের স্বজনপ্রীতি। এই 3টা কারণকে বেস করে জেনজিদের মূলত আন্দোলনটা পরিচালিত হয়েছিল। তবে আন্দোলনের প্রেক্ষাপট ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া, আর কারণ ছিল এই 3টা। আন্দোলনটা শুরু হয়েছিল 4 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর 2025 সরকার পতন হয়। আর সেই সরকারের নাম কি ছিল? কেপি শর্মা ওলি। তো এই কেপি শর্মা ওলির দলের নাম কি সেটাই মূলত জানতে চাওয়া হয়েছে। বলুন তো কেপি শর্মা ওলির দলের নাম কি? প্রাইমারি পরীক্ষা আসতে পারে কিন্তু। জান্নাতুল ফেরদাউস আনসার করেছেন 13 গ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। না, 13 নম্বর প্রশ্নের উত্তর হবে কমিউনিস্ট পার্টি। তবে এর সাথে আরেকটা অংশ অ্যাড হবে, সেটা হচ্ছে নেপাল। কমিউনিস্ট পার্টি অব নেপাল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এটা হচ্ছে জাপানের একটা বর্তমান রাজনৈতিক দল। লিবারেল পার্টি এটা হচ্ছে ইউকে মানে যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম হচ্ছে লিবারেল পার্টি, যার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কিয়ের স্টারমার। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে কিয়ের স্টারমার। এই কিয়ের স্টারমারের রাজনৈতিক দলের নামই হচ্ছে লিবারেল পার্টি। লিকুদ পার্টি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দলের নাম হচ্ছে লিকুদ পার্টি। বৃষ্টি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেককেই আপনি মেনশন করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আফরিন মাহমুদ 13 ঘ, কমিউনিস্ট পার্টি অব নেপাল। থ্যাংক ইউ আপনাদের রেসপন্স করার জন্য। ওকে, চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। ভেনেজুয়েলার সীমান্তবর্তী দেশ নয় কোনটি? এর মানে এখানে 4টা দেশ ভেনেজুয়েলার সীমান্তবর্তী। জানতে চাওয়া হয়েছে এই 4টা দেশের মধ্যে কোন দেশটি ভেনেজুয়েলার সীমান্তবর্তী নয়। রিক্তা শিকদার, থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি অনেককেই মেনশন করেছেন, আপনাদের এই ব্যাপারগুলো আসলে খুবই ভালো লাগে। কলম্বিয়া, ব্রাজিল, গায়ানা, যুক্তরাষ্ট্র। বলুন তো আনসার কি হবে?
ভেনেজুয়েলার সীমান্তবর্তী দেশ নয় কোনটি? এর মানে তিনটা দেশ ভেনেজুয়েলার সীমান্তবর্তী, একটা দেশ ভেনেজুয়েলার সীমান্তবর্তী নয়, তাহলে সেই দেশটা কোন দেশ হতে পারে? এক্ষেত্রে আমরা আনসার হিসেবে কোনটা নিব? জান্নাতুল ফেরদৌস আনসার করেছেন যুক্তরাষ্ট্র, অঙ্কুল ঘোষ যুক্তরাষ্ট্র, তাসরিন প্রিয়াঙ্কা হ্যাঁ যুক্তরাষ্ট্র। আনসার হবে যুক্তরাষ্ট্র। দেখুন এই তিনটা দেশ কিন্তু ভেনেজুয়েলার সীমান্তবর্তী দেশ, আর যুক্তরাষ্ট্র কিন্তু ভেনেজুয়েলার সীমান্তবর্তী দেশ নয়। তো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভেনেজুয়েলা কোন মহাদেশের দেশ? আপনাদের কাছে আমার প্রশ্ন, ভেনেজুয়েলা কোন মহাদেশের দেশ? কমেন্টে আমাকে জানাবেন ভেনেজুয়েলা কোন মহাদেশের দেশ। এমডি মাহমুদ কলি রুবেল, থ্যাংক ইউ 14 ডি আনসার করার জন্য। তানভীর চৌধুরী, থ্যাংক ইউ সঠিক উত্তর প্রদান করার জন্য। এম ইমরান হোসেন, থ্যাংক ইউ 14 ডি। ত্রয়ী পলমনি, থ্যাংক ইউ। বৃষ্টি মিস্ত্রি যুক্তরাষ্ট্র আনসার করার জন্য ধন্যবাদ। আপনারা যারাই আনসার করেছেন সবার উত্তর সঠিক হয়েছে। অবশ্যই আপনাদের টাইমলাইনে আজকে ক্লাসটা শেয়ার দিবেন। শেষের দিকে আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি। তারপরে যতটুকু আলোচনা আপনাদের শুভাকাঙ্ক্ষীরা দেখতে পারেন, শুনতে পারেন, সেটাই আসলে ওনাদের জন্য এই মুহূর্তে অনেক উপকার হবে, যেহেতু 9 তারিখে প্রাইমারির পরীক্ষা আছে। তো আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, ভেনেজুয়েলা কোন মহাদেশের দেশ? বলুন তো, ভেনেজুয়েলা কোন মহাদেশের দেশ? আপনার কাছে যদি জানতে চাওয়া হয় ভেনেজুয়েলা কোন মহাদেশের দেশ, তাহলে কি আনসার করবেন? ওকে, হ্যাঁ। ইমরান হোসেন আনসার করেছেন সাউথ আমেরিকা। আফরিন মাহমুদ দক্ষিণ আমেরিকা। ট্রয় পলমনি সাউথ আমেরিকা। মাহমুদুল মাহমুদ কলি রুবেল, লাতিন আমেরিকা বলা যাবে না ভাইয়া, বলতে হবে সাউথ আমেরিকা। লাতিন আমেরিকা হচ্ছে সাউথ আমেরিকার একটা পার্ট, লাতিন আমেরিকা বলা যাচ্ছে না, হ্যাঁ সাউথ আমেরিকা বলতে হবে। ওকে, তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব। দেশের ৬২তম জিআই পণ্য কোনটি? জানতে চাওয়া হয়েছে দেশের ৬২তম জিআই পণ্য কোনটি? জান্নাতুল ফেরদাউস, থ্যাংক ইউ দক্ষিণ আমেরিকা, হ্যাঁ ঠিক আছে। সুজানা মৌ, দুঃখিত, সুজানা মৌ দক্ষিণ আমেরিকা, থ্যাংক ইউ। উম্মে সুমাইয়া, আপনি অলরেডি 15 নম্বর প্রশ্ন উত্তর করেছেন, ধন্যবাদ আপনাকে রেসপন্স করার জন্য। শেষের দিকে অনেকে যুক্ত হয়েছেন আমার সাথে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনি যারা শেষের দিকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার টাইমলাইনে আজকে ক্লাসটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি নিজেও চাইলে দেখতে পারেন। অনেকে আনসার করছেন। অঙ্কুল ঘোষ লিখেছেন টাওয়াল। খায়রুন নাহার 15 ঘ। ট্রয় পলমনি ডি, ওকে ফাইন। তাসরিন প্রিয়াঙ্কা, জান্নাতুন নাইমা, ধন্যবাদ আপনাকে। আপনাদের ধন্যবাদ এজন্য সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন। সেটা হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তোয়ালে বাংলাদেশের ৬২তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, এটি হচ্ছে 61তম। ফরিদপুরের পাট 60তম। মেহেরপুরের হিমসাগর আম 59তম। তো আপনাদের কাছে আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে কোন আন্তর্জাতিক সংস্থা? আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি জিআই পণ্যের স্বীকৃতি প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা কোনটি? বলুন তো, জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে যে আন্তর্জাতিক সংস্থাটি, সেই আন্তর্জাতিক সংস্থাটির নাম কি? খবির উদ্দিন সালে শেয়ার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, জিআই পণ্যের স্বীকৃতি প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাটির নাম কি?
স্বপ্ন আনসার করেছেন উইপো, ফাইন। নবদেব আচার্য, প্রাইমারির জন্য জিকে কিছু ইম্পর্টেন্ট বলতেন ভালো হতো। জান্নাতুন নাইমা, উইপো, থ্যাংক ইউ। ইমরান হোসাইন, উইপো। আর নবদেব আচার্য, আসলে এই মুহূর্তে এই অল্প সময়ের মধ্যে আমি আপনাকে যদি কোনো সাজেশন দেই, তাহলে আপনি এতদিন ধরে যা পড়াশোনা করেছেন আপনি কিছুটা ডিটাচ হয়ে যেতে পারেন। তো এই মুহূর্তে আপনার কোনো সাজেশন নেওয়ার দরকার নেই। আপনাদের হাতে যদি মিনিমাম 10 থেকে 15 দিন সময় থাকতো, আমি একটা আউটলাইন দিয়ে দিতাম। আমি আমাদের স্টুডেন্টদের অনেকেই আউটলাইন দিয়েছি 10-15 দিন আগে, সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইনে। তো এই মুহূর্তে যেহেতু আপনাদের হাতে একদমই সময় কম আছে, মানে মাঝখানে 1-2 দিন আছে, তো আপনি যতটুকু পড়াশোনা করেছেন ততটুকুই দেখেন। মিনিমাম 1 সপ্তাহ থাকলেও আমি আপনাকে কিছু সাজেশন দিতাম। এখন দিলে আপনার লাভ অপেক্ষা লস হবে। দেখা যাবে যে আমি কোনো একটা টপিক বলবো, সেই টপিকটা হয়তো আপনার পড়া হয়নি, তখন আপনি ঘাবড়ে যাবেন, আপনার মধ্যে আসলে কিছু দুশ্চিন্তা কাজ করবে। তো আমি এই মুহূর্তে আপনাকে বিপদে ফেলতে চাই না, যে কারণে আমি কোনো সাজেশন দিচ্ছি না, যেহেতু সময়টা খারাপ। মানে খারাপ বলতে বোঝাচ্ছে এটা, আমি এমন কোনো সাজেশন আপনাকে দিয়ে বিভ্রান্ত করবো না যেটার জন্য আপনাকে আবারও খুব বেশি প্রেশার নিয়ে টেবিলে বসতে হবে। আপনি রিল্যাক্সে থাকুন, যা কিছু পড়াশোনা করেছেন সেগুলো যতটুকু পারেন চোখ বুলান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, হ্যাঁ, উইপো, যে পণ্যের স্বীকৃতি প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা হচ্ছে উইপো। থ্যাংক ইউ সকলকে যারা চেষ্টা করেছেন এবং সঠিক উত্তর দিয়েছেন, সকলকে ধন্যবাদ। পাকিস্তান আফগানিস্তানের সীমারেখা কোনটি? ডুরান্ট লাইন, ম্যানারহিম লাইন, ব্লু লাইন, ইয়েলো লাইন। 4টা লাইন কিংবা সীমারেখার কথা বলা হয়েছে। এক্ষেত্রে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখা কোনটি কিংবা সীমারেখার নাম কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে। ত্রৈপল আনসার করেছিলেন উইপো, থ্যাংক ইউ। মাহমুদ কলি রুবেল, উইপো, থ্যাংক ইউ। আফরিন মাহমুদ, উইপো, ধন্যবাদ। জান্নাত স্মৃতি, থ্যাংক ইউ উইপো আনসার করার জন্য। স্বপ্না, হ্যাঁ। চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। নাম্বার 16, পাকিস্তান আফগানিস্তানের সীমারেখার নাম কি? জান্নাতুল ফেরদৌস আনসার করেছেন, স্বপ্না আনসার করেছেন 16 ক, ডুরান্ট লাইন। ইয়েলো লাইনটা কি আসলে? দেখুন, সম্প্রতি গাজায় ইসরায়েলের দাবিকৃত সীমারেখা। সম্প্রতি ইসরায়েল গাজাতে একটা সীমারেখা দাবি করেছে, সেই সীমারেখার নাম হচ্ছে ইয়েলো লাইন। ব্লু লাইন হচ্ছে লেবানন এবং ইসরায়েলের সীমারেখা। লেবানন এবং ইসরায়েলের সীমারেখার নাম হচ্ছে ব্লু লাইন। ম্যানারহেম লাইন, রাশিয়া ফিনল্যান্ড। প্রত্যেকটা লাইন কিংবা সীমারেখা এই মুহূর্তের জন্য, আগামীর পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইয়েলো লাইন গাজা ইসরায়েলের দাবিকৃত সীমারেখা, ব্লু লাইন লেবানন এবং ইসরায়েল, ম্যানারহেম লাইন রাশিয়া এবং ফিনল্যান্ডের সীমারেখার নাম, ডুরান্ট লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখার নাম। দেখুন, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখার একটা ক্রসিং আছে। সীমারেখা যেখানে ক্রস করা হয় সেই ক্রসিংটার নাম হচ্ছে তেরহাম। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখা ক্রসিং এর নাম হচ্ছে তেরহাম। সকলে সঠিক উত্তর প্রদান করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নটা দেখব, জাতীয় প্রবাসী দিবস কবে? জানতে চাওয়া হয়েছে জাতীয় প্রবাসী দিবস কবে। নাম্বার 17, জাতীয় প্রবাসী দিবস কবে? 9 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর। আনসার কি হবে আপনারা চেষ্টা করুন। শফিকুল ইসলাম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শফিকুল ইসলাম মীর, থ্যাংক ইউ আপনাকে। যারা শেষের দিকে আসছেন, অনেক বেশি সময় হয়নি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা আপনার টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার আলোচনাটা দেখতে পারবেন।
অঙ্কুল ঘোষ আনসার করেছেন, গোলাম রব্বানী আনসার করেছেন, সঠিক উত্তর দিয়েছেন আপনারা, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শফিকুল ইসলাম মীর 17 ক আনসার করেছেন, না 17 ক উত্তর হবে না। ত্রয় পলমনি 17 এ আনসার করেছেন, না এখানে 9 ডিসেম্বর হচ্ছে না, জাতীয় প্রবাসী দিবস। আপনাকে বুঝতে হবে যে জাতীয় প্রবাসী দিবস কবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে চলুন 9 ডিসেম্বর আসলে কি সেটা একটু দেখি। 9 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রাইমারি পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ 9 ডিসেম্বর। বিশেষ করে এক কথা বেগম রোকেয়া বলে দিচ্ছে, এটা জিকেতেও আসতে পারে, বাংলা সাহিত্যেও আসতে পারে। বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর। পাশাপাশি এই একই তারিখে মানে 9 ডিসেম্বর একটা আন্তর্জাতিক দিবস আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস হচ্ছে 9 ডিসেম্বর। 10 ডিসেম্বর এদিন হচ্ছে জাতীয় ভ্যাট দিবস, জাতীয় ভ্যাট দিবস। পাশাপাশি এই দিন একটা আন্তর্জাতিক দিবস রয়েছে, সেটা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্ব মানবাধিকার দিবস। এবার আসুন 18 ডিসেম্বর, এখানে আনসারটা হচ্ছে 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস। পাশাপাশি এই 18 ডিসেম্বর আর একটা আন্তর্জাতিক দিবস রয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। আন্তর্জাতিক অভিবাসী দিবস 20 ডিসেম্বর। এই দিন হচ্ছে আন্তর্জাতিক মানবিক সংহতি দিবস। আন্তর্জাতিক মানবিক সংহতি দিবস 20 ডিসেম্বর। এবার আমরা কিন্তু প্রত্যেকটা ডেট থেকেই 2টা করে দিবস জেনেছি, তো আপনারা নোট করে রাখবেন, আপনাদের আগামী পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিবস থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। শেষের দিকে যুক্ত হয়ে শেয়ার দিয়েছেন গোলাম রব্বানী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আফসানা আঞ্জুম লিজা শেষের দিকে হলেও যুক্ত হয়ে আমাদের সাথে রেসপন্স করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আনসার করেছিলেন 20 ডিসেম্বর, না এটা 20 ডিসেম্বর হবে না, জাতীয় প্রবাসী দিবস। সঠিক উত্তরটা হবে 18 ডিসেম্বর। জান্নাত স্মৃতি আপনি 30 ডিসেম্বর লিখেছেন, আমি জানি না 30 ডিসেম্বর কেন লিখেছেন। ওকে, পরবর্তী প্রশ্নতে আমরা যাব। বিশ্বের কোন দেশ প্রথম 1 ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন করে? মানে হচ্ছে বিশ্বের একটা দেশ, যেই দেশ জাস্ট একটা ডোজেই মূলত ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে টিকা আবিষ্কার করে, সেই দেশটার নাম কি সেটা জানতে চাওয়া হয়েছে, যে 1 ডোজের টিকার অনুমোদনকারী দেশ কোনটি? অস্ট্রেলিয়া, ভুটান, সুইজারল্যান্ড, ব্রাজিল। অস্ট্রেলিয়া, ভুটান, সুইজারল্যান্ড এবং ব্রাজিল। আনসার কোনটি হয় বলুন তো? আফসানা আঞ্জুম লিজা, থ্যাংক ইউ শেয়ার দেওয়ার জন্য। আপনি আনসার করেছেন ব্রাজিল। ওকে, খবিরউদ্দিন সালে আপনি আনসার করেছেন ব্রাজিল, থ্যাংক ইউ। ত্রয় পলমনি 18 ডি, থ্যাংক ইউ। দেখুন, অস্ট্রেলিয়া এমন একটা দেশ, যেই দেশ প্রথম 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। প্রথম দেশ হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহার, বিশেষ করে 16 বছরের কম যারা
এই আইনটা পাশ করেছে কিংবা নিষিদ্ধ করেছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। ভুটানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের ট্রানজিট ইস্যু আছে, কারণ আপনারা জানেন ভুটানের যে একটা জাহাজ আসে, আমাদের চালান আসে আমাদের চট্টগ্রাম বন্দরে, সেই চট্টগ্রাম বন্দর থেকে মূলত চালান খালাস হয়। এজন্য ভুটানটা এই মুহূর্তে আলোচিত বিষয়। এক কথা আপনারা বলতে পারেন বাংলাদেশের সাথে ট্রানজিট ইস্যুতে ভুটান গুরুত্বপূর্ণ। ট্রানজিট ইস্যুতে অন্য কোনো ক্লাসে ডিটেলসে পড়িয়ে দেব। ট্রানজিট ব্যাপারটা অনেক বেশি আলোচনা, এর জন্য এখানে আলোচনা আনিনি কিংবা আনবো না, যেহেতু আপনাদের পরীক্ষা আছে, যতটুকু দরকার ততটুকুই পড়াচ্ছি। সুইজারল্যান্ড, বাংলাদেশ 1972 সাল থেকেই মূলত সুইজারল্যান্ডে দূতাবাস স্থাপন করেছে। বাট সুইজারল্যান্ডের জেনেভাতে ওই দূতাবাস, কিন্তু সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশ সম্প্রতি নতুন আর একটা দূতাবাস স্থাপন করতে যাচ্ছে। নতুন দূতাবাস স্থাপন করতে চাচ্ছে সুইজারল্যান্ডের বার্ন শহরে, মানে রাজধানীতে। সুইজারল্যান্ডের বার্ন শহরে বাংলাদেশ নতুন আরো একটি দূতাবাস স্থাপন করতে যাচ্ছে। এবার আসুন ব্রাজিল। হ্যাঁ, এখানে আনসারটা হচ্ছে ব্রাজিল, যে দেশটা ডেঙ্গুর জন্য 1 ডোজের টিকার অনুমোদন করে। সুমন শেখ, ধন্যবাদ, শেষের দিকে হলো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাহিয়া মাহি, থ্যাংক ইউ 18D সঠিক উত্তর প্রদান করার জন্য। যারা শেষের দিকে যুক্ত হয়েছেন, আপনি চাইলে আপনার টাইমলাইনে আজকে ক্লাসটি শেয়ার দিয়ে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ধনী বিদেশিদের জন্য ট্রাম্প সরকার কর্তৃক প্রবর্তিত কার্ড কোনটি? আপনারা জানেন ট্রাম্প সরকার 2025 সালের 2রা ডিসেম্বর অভিবাসীদের আবেদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। আমি লিখে দিচ্ছি এখানে, অভিবাসীদের আবেদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ট্রাম্প সরকার 2রা ডিসেম্বর 2025। বাট ট্রাম্প সরকার যারা ধনী বিদেশি আছেন, এক কথায় যে সকল বিদেশিরা ধনী, তাদের জন্য আলাদা একটা ভিসা চালু করেছে। ট্রাম্প সরকার যারা ধনী বিদেশি তাদের জন্য একটা নতুন করে একটা ভিসা চালু করেছে। সেই ভিসাটার নাম কি সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। উন্মোচনের প্রতিক্ষণ, ক আনসার করেছেন ক্রিম কার্ড। সুমন শেখ আনসার করেছেন গোল্ড কার্ড। ওকে, রেসপন্স করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চেষ্টা করতে থাকুন, সঠিক উত্তর বলে দিব। সুমন শেখ অপশন ডি। ওকে, আর কেউ? দেখুন, ট্রাম্প সরকার 2025 সালের শেষের দিকে, বিশেষ করে 10 ডিসেম্বর, এক্সাক্ট ডেটটা হচ্ছে 10 ডিসেম্বর 2025, এই দিন ধনী যারা, যে সকল বিদেশিরা ধনী, তাদের জন্য একটা স্পেশাল ভিসা চালু করেছে। সেই ভিসাটার নাম কি? আমরা মূলত এই 4টা অপশনের মধ্যে থেকেই সেই ভিসার নামটা খুঁজে বের করব। আফসানা লিখেছেন গোল্ড কার্ড। খায়রুন নাহার 19D, দ্যাট মিনস গোল্ড কার্ড। সকলে রেসপন্স করবেন দয়া করে। অনেকে আমার সাথে যুক্ত আছেন, দয়া করে রেসপন্স করবেন। ওকে, অনেকেই ট্রাই করে যাচ্ছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। জান্নাত স্মৃতি আনসার করেছেন গোল্ড কার্ড। ত্রয়ী পালমনি গোল্ড কার্ড। ওকে, হ্যাঁ, এটা আনসার হবে গোল্ড কার্ড। ট্রাম্প সরকার, এটার ফুল নামটা যদি আপনারা জানতে চান, তাহলে ফুল নামটা হচ্ছে দা ট্রাম্প গোল্ড কার্ড।
এই ভিসাটার নাম হচ্ছে দ্য ট্রাম্প গোল্ড কার্ড। এটা চালু করা হয় 2025 সালে 10 ডিসেম্বর। কাদের জন্য চালু করা হয়? ধনী বিদেশিদের জন্য চালু করা হয়। এইটা আসলে কি? এটা হচ্ছে একটা নতুন ভিসা সিস্টেম কিংবা নতুন একটা ভিসার নাম। ওকে, চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। জান্নাতুল ফেরদৌস আনসার করেছেন 19 ডি। গোলাম রব্বানী, থ্যাংক ইউ আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। মাহিয়া মাহি সঠিক উত্তর প্রদান করেছেন 19 ডি, গোল্ড কার্ড। আজকের আলোচনার সর্বশেষ অংশ, সেটা হচ্ছে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে? দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, অষ্টম। আবার বলছি, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? তাসরিন প্রিয়াঙ্কা, আফরিন জাহান লিপা, আপনি খুব সম্ভবত শেষের দিকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ এবং স্বাগতম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সঠিক উত্তর দিয়েছিলেন এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। জান্নাতুল ফেরদাউস আনসার করেছেন 20 খ। আফসানা আঞ্জুম লিজা 20 নম্বর প্রশ্ন উত্তর করেছেন 20 খ। দেখুন, মাথা পিছু চাল ভোগে, মানে এক কথা ভাত খাওয়ায়। মাথা পিছু চাল আমরা ভোগ করি, মানে খাই, খরচ করি। এই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বের দ্বিতীয়। চিন্তা করে দেখেন বাংলাদেশ কতটা বেশি ভাত প্রিয়, মানে ভাত খাই বেশি, বুঝতে পেরেছেন? এই যে আমরা ভাত খাই 3 বেলার জায়গায় 4 বেলা 5 বেলা, ওটাই আসলে বিশ্ব পরিসংখ্যান করে বের করেছে ফাও। এই রিপোর্টটা কিন্তু ফাও এর, যে মাথা পিছু চাল ভোগে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বে গম আমদানিতে বাংলাদেশের অবস্থান পঞ্চম। প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের তথ্য। গম আমদানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে পঞ্চম। চা ও মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। ইনফরমেশন গুলো লিখে রাখুন। প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, যারা ছুটি দিতে আসছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনি চাইলে আপনার যদি প্রয়োজন মনে হয় কিংবা প্রয়োজন মনে করে থাকেন, আপনার টাইম লাইনে আজকে ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারেন। তাহলে আপনার সুযোগ মতো আপনি আপনার ক্লাসটা দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। এখানে আমরা 20টা প্রশ্ন আলোচনা করেছি। যারা আমার সাথে যুক্ত ছিলেন শুরু থেকেই, আপনারা জানেন 20টা প্রশ্ন আলোচনা করেছি। 20টা প্রশ্নের সাথে 4টা করে অপশন ছিল। দ্যাট মিনস 80টা অপশন ছিল। 80টা। আমি চেষ্টা করেছি একটা দুইটা প্রশ্ন বাদে বাকি সবগুলো প্রশ্নের অপশনের ব্যাখ্যা দেওয়ার। এর মানে আপনি কিন্তু এখানে 20টা প্রশ্ন পাননি, আপনি এখানে 20টা প্রশ্নের 20টা ইনফরমেশন পাননি, আপনি মিনিমাম এখানে 70 কিংবা 70টা প্রশ্ন পেয়েছেন। এখানে 20টা প্রশ্ন নয়, এখানে হচ্ছে মিনিমাম 70টা প্রশ্ন। তো 70টা প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সব পড়তে পারেন, আমি মনে করি আপনাদের প্রাইমারি পরীক্ষা কিছু হলেও এখানে কমন পড়বে। তো এখানে যারা যুক্ত ছিলেন শুরুতেই এবং যারা এখন পর্যন্ত যুক্ত আছেন, পাশাপাশি শেষের দিকে যারা যুক্ত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা রাখছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা যারা 9 তারিখ পরীক্ষা দিবেন, আপনাদের হ্যাঁ, জান্নাতুন নাইমা ধন্যবাদ আপনাকে। আফসানা লিখেছেন শেয়ার করে রেখেছি, ক্লাস শেষে দেখে নেবেন। হ্যাঁ, অবশ্যই দেখে নেবেন। আফসানা আঞ্জুম লিজা, আরেকবার প্রশ্নটা বুঝিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত সেটা জানতে চাওয়া হয়েছে। দেখুন, এখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাথা পিছু চাল ভোগে। বাংলাদেশ বিশ্বে মাথা পিছু চাল ভোগে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে এবং গম আমদানিতে বিশ্বে বাংলাদেশ অবস্থান পঞ্চম এবং চা ও মৎস্য উৎপাদনে বাংলাদেশ অবস্থান অষ্টম। আমি জানি না আপনি কোনটা বুঝতে চাচ্ছেন। আপনি কি এটা বুঝতে চাচ্ছেন যে কয়টা প্রশ্ন এবং কয়টা অপশন? আচ্ছা, আমি দুইটা বিষয় আলোচনা করে দেই। সেটা হচ্ছে এখানে 20টা প্রশ্ন আলোচনা করা হয়েছে, 4টা অপশন ছিল। দ্যাট মিনস আপনি 80টা অপশন পেয়েছেন। 80টা অপশনে মিনিমাম 70টা অপশন আমরা আলোচনা করেছি, মিনিমাম, বা বেশিও হতে পারে। আপনাকে বুঝতে হবে 70টা অপশন মানে হচ্ছে আপনি 70টা প্রশ্ন আলোচনা করেছেন কিংবা দেখেছেন।
তো যদি আপনারা এই অংশটা ভালো করে আরেকবার দেখতে পারেন, কিংবা আপনার নোট করা থাকে কিংবা নোট করে রাখেন ক্লাসে বসে, তাহলে আশা করি আপনার আগামী পরীক্ষার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে। তো আজকে আপনাদের আর সময় নষ্ট করব না, যারা যুক্ত ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।